আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 5-এ চলে আসছি আমরা। আর 1 থেকে 5 পর্যন্ত লেকচার আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইউটিউব প্লেলিস্টে। চেক করলে তুমি পেয়ে যাবা। ওকে, দেখো এখন আজকে আমার লেকচারে আলোচনা করবো হচ্ছে টর্ক নিয়ে। টর্ক টর্ক জিনিসটা কি? টর্ক হচ্ছে তোমার এই যে একটা পাখা, পাখা তো আঁকাতে পারবার না। ওকে, ধরো এইটা একটা ভাই ফ্যান। আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? দেখা যাইতেছে না তো। অন্যরা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমারও একটু প্রবলেম হচ্ছে। ওকে, যাদের প্রবলেম হচ্ছে একটু বের হয়ে যাবার আসেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখেন যে টর্ক, টর্ক জিনিসটা কি? টর্কের টাও দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? টাও দ্বারা। ওকে, টর্কের টাও দ্বারা প্রকাশ করা একটা ফ্যান। এই যে ফ্যানটা ঘুরতেছে, এই যে একটা কেন্দ্রকে কেন্দ্র করে না, এই যে এই জিনিসটা ওর কেন্দ্র না, একটা ফ্যানের কেন্দ্র না, ওই কেন্দ্র করে এই পাখাগুলো ঘুরতেছে না, এই যে ঘোরার যে অবস্থাটা, এইটাকে আমরা বলি টর্ক। ঠিক আছে, বুঝছেন? ভাই আসি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এনারও জি বলেন। মানে টর্কের পরে আরো পড়াইবেন? মানে মানে টর্ক পর্যন্তই কি সমাপ্ত করবেন নাকি? মানে আমার এখনো স্ক্রিনটা দেখা যাইতেছে না, ঠিক আছে, লিট না আপনি কারণে। আপনারা তাহলে রেকর্ডেড করে নিয়েন, সমস্যা নেই। বের হয়ে যান, তাহলে ওই রেকর্ডেড করে নিয়েন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন তাহলে টর্কটা বুঝলাম যে আপনার কেন্দ্র, একটা জিনিসকে ঘোরাচ্ছেন, তার কেন্দ্র থেকে এই যে পাখার যে যে গতিতে পাখাটা ঘুরতেছে কেন্দ্রের সাপেক্ষে, এই জিনিসটা, এই সিস্টেমটাকে আমরা বলি টর্ক। ওকে, টর্ককে আমরা টাও দ্বারা প্রকাশ করে থাকি। এইবার দেখেন, এখানে দুইটা জিনিস বলা যায় যে টর্ক সমানুপাতিক এফ। ঠিক আছে, মানে যত বল প্রয়োগ করব, বলের মান যদি ধরেন 10 নিউটন বল প্রয়োগ করেছি, ঠিক আছে, 10 নিউটন বল, আর আমি তাহলে হচ্ছে টাওয়ের মান কত হবে বলুন তো? টাওয়ার মান কত হবে? অবশ্যই 10 হবে, 10। কারণ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তারপরে যদি আমি মধ্যবর্তী দূরত্ব, এই যে পাখার এই যে এইটুকু, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত যে ডি, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলতেছি ডি। তাহলে এই ডিটা যদি 10 মিটার হয়, তাহলে টর্ক হচ্ছে কত হবে? টাও সমান সমান, টাও সমান সমান হবে 10 মিটার। ওকে, মানে এই দুগুলো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। কিচ্ছু আমি বুঝছি না। আপনি তো, আমি আপনাকে বললাম তো যে আপনি না দেখতে পারলে হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নেন। আইসিল তো স্লাইড আবার গেছে গিয়া। ঠিক আছে, এবার দেখেন যে আমি এখানে একটা সমীকরণ পেলাম, এখানে একটা সমীকরণ পেলাম। ওকে, দুইটা। এখন এই দুইটাকে আমরা এক করে দিই, তাহলে আমার এই একটা টাও আছে, এই একটা টাও আছে, আমি একটা কমন নিলাম এইটা। এখানে দুইটা সমানুপাতিক চিহ্ন আছে, একটা নিলাম। ওকে, এখন এফ আর ডি, এই যে এফ ডি। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, দুইটারে মিলাই আমি একটা সূত্র পড়লাম, এইটা হচ্ছে সূত্র। এখন এইটারে যদি আমি উঠাই দিই, সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলাম, তাহলে আমি কি লিখতে পারি? টাউ সমান সমান এফ ইন্টু ডি, এটা লিখতে পারি আমি। ক্লিয়ার সবাই? হ্যাঁ বুঝছি। ওকে, এইবার তারপরে আরেকটা সূত্র আছে, মানে টর্ক নির্ণয় দুইটা সূত্র, এই একটা সূত্র আর এই একটা সূত্র। এখন যখন এফ এর মান দেওয়া থাকবে আর ডি এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। আর যখন আমার কৌণিক, কি এটা কৌণিক, কৌণিক অবস্থা দেওয়া অনেক। থাকবে, কৌণিক অবস্থা দেওয়া থাকবে, তখন আমি কি করব বলেন? তখন আমি এই 2 নাম্বার সূত্রটা প্রয়োগ করব, আই আলফা। কৌণিকে বললে এই সূত্রটা। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, আমরা বাস্তব উদাহরণ থেকে টর্ক শিখবো, একদম বাস্তব। ওকে, দেখেন, টর্কের চিহ্নের প্রথা, চিহ্নটা বুঝতে হবে। ক্লকওয়াইজ রোটেশন আর এন্টি ক্লকওয়াইজ রোটেশন। এখন সবাই আপনাদের দরজার দিকে খেয়াল করেন। ঠিক আছে, দরজা দেখছেন না? জি ভাইয়া। হ্যাঁ দরজার কবজা চেনেন? কবজা মানে দরজা যেখানে হ্যাঁ, লাগানো রয়েছে। এটা দিয়ে লাগায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দিক তাকান, স্ক্রিনের দিকে তাকান, কবজা হচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে কবজা। ধরেন এইটুকু নাই, এই যে এইটুকু নাই, কিন্তু এইটুকু নাই, এইটা হচ্ছে সেই কবজা, আর এইটুকু হচ্ছে সেই দরজা। বুঝতে পারছেন? এইটুকু হচ্ছে দরজা। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ এইটুকু ভাইয়া নাই, এই বুঝছি। অংশটুকু নাই, এই অংশটুকু সাপোজ নাই। ওকে, এই অংশটা, এইটা হচ্ছে সে কবজা যেখানে দরজাটা লাগানো রয়েছে। আর আপনি উপর থেকে দেখতেছেন, উপর থেকে দেখতেছেন বলে এরকম দেখা যাচ্ছে। এখন আপনি দরজা হয় বাম হাতে খোলেন, নয়তো ডান হাতে খোলেন, এক একটা রুমের এক এক রকম হয়। ঠিক আছে, কোনো দরজা ডান হাতে খুলতে হয়, কোনো দরজা বাম হাতে খুলতে হয়। এখন দেখেন, আপনি যদি এইটা কবজা হয়, তাহলে দরজাটা তো এই পাশ থেকে আপনি কোন হাতে খুলবেন বলুন তো? বাম হাত দিয়ে।
মানে এটা কোন দিকে আসতেছে, আমি উপর থেকে যদি ফোর্স প্রয়োগ করি, এই বরাবর ফোর্স দিই, তাহলে এই লাঠিটা কোন দিকে যাবে, নিচের দিকে আসবে না, এই দিকে চলে আসবে না? বোঝেন, আমি এই লাঠির এই প্রান্তের উপর ফোর্স দিচ্ছি, বুঝছেন? এই যে এখানে হচ্ছে আপনার কেন্দ্র, মানে দরজার হচ্ছে আপনার ওই যে হুক যেটা বলে ওখানে লাগানো রয়েছে। এখন এইটা থেকে আমি আপনার যে দরজার ঠেলা দিচ্ছেন, আপনি সাপোজ আপনি এই দিক থেকে ঠেলা দিচ্ছেন, ঠিক আছে, এই দিক থেকে ঠেলা দিচ্ছেন। এখন দরজাটা কোন দিকে যাবে, বাইরের দিকে চলে যাবে না? মানে দরজাটা এই এই নিচের দিকে এইভাবে খুলে যাবে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এইটা ঘড়ির দিকে খুলতেছে না? না ভাইয়া, আমাদের দরজা তো রুমের ভিতরে যায়। ঠিক আছে, তাহলে সেটা এই যে পরেরটা, বুঝছেন? দুই রকমের দরজা বললাম না? এখন দেখেন, তাহলে আমরা ঘড়ি কোন দিকে ঘোরে বলেন তো? এই উপর দিক থেকে নিচের দিকে, এইভাবে না ঘড়ি ঘোরে, উপর থেকে নিচে। তাহলে আমার প্রথম এই যে ক্লকওয়াইজ রোটেশন কেন বললাম, কারণ এই যে জিনিসটা ঘুরতেছে, এই দেখেন এই বরাবর ঘুরতেছে, মানে ক্লকওয়াইজ রোটেশন, তখন আমরা মাইনাস চিহ্ন দেবো। ওকে, টর্কের মানটা তখন মাইনাস চিহ্ন দেবো আমরা, যখন আমরা উপর থেকে বল প্রয়োগ করতেছি এবং সেটা কোন দিকে যাচ্ছে, সেটা অবশ্যই নিচের দিকে যাচ্ছে, মানে আমার এই বরাবর ঘুরতেছে, এই যে এরকম 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 ঘুরতেছে। বুঝতে পারছেন কিছু? কঠিন মনে হচ্ছে কি? ঠিক আছে, আমি আরো বুঝাই। এই যে ধরেন এই হচ্ছে আপনার দরজার ওই যে কবজা, ওকে, আর এই হচ্ছে আপনার দরজা। এখন আপনি এখানে বল প্রয়োগ করতেছেন, এখানে এই এই যে এই 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 একদম এই যে হাতলে হাতলে, এবার হাতলটা যদি ঠেলা দেন, তাহলে কি হবে, এইভাবে ঘুরে যাবে না, দরজাটা খুলে যাবে না? তাহলে এই যে জি দিকে গেল, ভাইয়া। এইটা কোন দিকে গেছে, নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি যাই, তাহলে আমার এইটা কি, এইটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, মানে ঘড়ির দিকে ঘুরতেছে। এই জিনিসটা কি হলো, এইরকম এরকম ঘুরতেছে, এরকম এরকম। বুঝতে পারছেন? এটা ঘড়ির দিকে, এই জন্য এটাকে আমরা বলতেছি ক্লকওয়াইজ রোটেশন, আর ক্লকওয়াইজ রোটেশনের ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে টর্কের মান। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? এইবার ডি এর পরিচয়টা দেখতে হবে। আমি তো বল ধরো এখানে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, ওকে, 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এটা ম্যাটার না, এটা ম্যাটার না। কিন্তু সমস্যা হচ্ছে কি, ডি এর পরিচয়। ডি এর পরিচয় কোনটা? ওই আপনার যেখানে কবজা, মানে কেন্দ্র থেকে যেখানে বল প্রয়োগ করতেছেন, এই যে দূরত্বটা, এইটা হচ্ছে ডি এর মান। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মানে আর এর মান। ইয়েস, আর এর মান যদি আপনি ধরেন যে টোটালটা হচ্ছে একটা বৃত্ত, এইভাবে যদি একটা বৃত্ত বিবেচনা করেন, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ না, আর এর মান, সে আরটাকেই আমরা ডি হিসেবে বিবেচনা করছি। বুঝতে পারছেন? জি বুঝছি। যে যেমন ভাবে মাথায় রাখতে পারবেন, ঠিক তেমন ভাবে রাখেন, কোনো সমস্যা নেই। এইবার এন্টি ক্লকওয়াইজ রোটেশন মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইবার দেখেন, আমরা এই অংশ বিবেচনা করব না, আমরা এই অংশ বিবেচনা করলাম না, এখানে কবজা লাগানো, তাহলে দরজা আমি উপর থেকে ঠেলা দিচ্ছি, এটাও কিন্তু উপর থেকে নিচের দিকে আসছে, বাট এই দিকে বরাবর ঘুরে যাচ্ছে না। এটা যদি আমি উপর থেকে বল প্রয়োগ করি, তাহলে এই বরাবর ঘুরে যাবে না? তাহলে একটা জিনিস দেখেন, যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, বলেন তো? বিপরীত দিকে। অবশ্যই বিপরীত দিকে ঘুরতেছে, এই যে এই বরাবর ঘুরতেছে। এখন সবাই কি বুঝতে পারছেন যে ঘড়ি কাঁটার দিকে কি জিনিস আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি জিনিস, শিবা? বুঝতে পারছেন? Okay. তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে তখন প্লাস, টর্কের মান প্লাস আসবে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে, তাহলে মাইনাস আসবে। এই কনসেপ্টটুকু ক্লিয়ার হইলে আমরা পরের দিকে আগাইতে পারবো। বুঝতে পারছেন সবাই? ওকে, জি। ঠিক আছে। এবার হচ্ছে দেখি, আমরা নিচে একটা প্রশ্নের সমাধান করব, এইটা করলে একদম কনসেপ্ট ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। ওকে, দেখো, একটা বালক, একটা বালিকা, ওকে। এখন তোমার ঠিক আছে, এইটা দেখে প্রশ্নের উত্তর দাও তো। একটা বালকের ওজন কত বলো তো? 28 কেজি, ওকে। একটা বালকের ওজন 28 কেজি, বালিকার ওজন 30 কেজি। এখন প্রশ্ন হচ্ছে এইটা, যে তোমার কে উপরে উঠবে আর কে নিচে নামবে। এটা কি জানো? ওই যে আমরা ছোট্টকালে স্কুলে আমাদের ছিল না, এক পাশ উপরে উঠতো আর এক পাশ নিচে নেমে যেত, সেই জিনিস। বালক উপরে উঠবে, বালিকা নিচে নামবে। বালক উপরে উঠবে, বালিকা নিচে নামবে, ওকে। আর কেউ? জি ভাইয়া এইটাই, ওর কারণ এইটাই। হচ্ছে বালকের ওজন কম। হ্যাঁ, কম ওজন উপরে হ্যাঁ। উঠবে। এখন আমি আপনাদেরকে ফিজিক্সে যেদিন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, ওই দিন একটা বড় কথা বলছিলাম, যে ফিজিক্স, এই যে পদার্থটা, এই পদার্থ বিজ্ঞান সব সময় উল্টো মনে করবেন, সব সময় উল্টো, মানে আপনি যা ভাবতেছেন তার উল্টো হবে।
আপনি যা চিন্তা ভাবনা করবেন তার উল্টোটা এ দেখাবে। তার মানে বালিকা উঠবে। হ্যাঁ, বালিকা উপরে যাবে আর বালক নিচে নামবে। কারণ কি? এর ও তো ওখানে মধ্যবিত্ত মেবি যে এই যে ডিস্টেন্সটা কাজ করবে। ডিস্টেন্সটা কাজ করবে, ডিস্টেন্সটা অবশ্যই কাজ করবে, অবশ্যই। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করতে হবে, আমাদের মুখের কথায় তো হবে না, তাই না? মুখের কথা তো স্যার মানবে না, স্যাররা তো বুঝাইতে হবে। স্যার তো হচ্ছে অবুঝ শিশু, অবুঝ শিশুকে তো বুঝাইতে হবে। দেখো, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কে উপরে উঠবে, বালক নাকি বালিকা? ওকে, এখানে বালকের সৃষ্টি মানে আমরা দুইজনের টর্ক বের করব, কে উপরে উঠবে বা কে নিচে নামবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? টর্ক, এর টর্ক, বালকের টর্ক বের করব, এর টর্ক বের করব, আর টোটালটার টর্ক বের করব, করে আমরা সিদ্ধান্ত দিব। চলো, এখানে বালকের জন্য টর্ক, তাহলে টাউ 1 আমরা 1 দিলাম। ঠিক আছে, এই যে টাউ 1 ইকুয়াল টু, সূত্র কি ছিল টর্কের? এফ ইন্টু ডি। কারণ কি বলতো? এই কারণ কি, আমরা আমরা শোনো, এখানে তুমি বলবা যে ভাইয়া এফ বল কই, বল প্রয়োগ করতেছে কই? এই যে ও এই পাশে বল দিচ্ছে না, উপর থেকে নিচের দিকে বল দিচ্ছে না, ওর ওজনটাই তো বলের কাজ করতেছে, তাই না? তাহলে এখান থেকে আমি বল বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি একটা জিনিস দেখো, ওখানে 9.8 দিয়ে গুণ দেওয়া লাগবে। কারণ কি? এফ ইকুয়াল টু কি? এম এ না? এফ ইকুয়াল টু জি এম এ। ভাইয়া। এখন এম এ, এখন এম কেন এ লিখবো না বলেন তো? কারণ এটা বল দেওয়া, কারণ এখানে উচ্চতা কাজ হ্যাঁ হ্যাঁ, করতেছে। উচ্চতা কাজ করতেছে, তাহলে অবশ্যই জি কাজ করবে, জি। তাহলে ইন্টু ডি। তাহলে কি আসতেছে দেখেন, তাহলে এম এর মান কত বলেন? এম এর মান বালকের ক্ষেত্রে 28 কেজি, 28। 28 ইন্টু, তাহলে 9.8 ইন্টু ডি কত? 3.5 মিটার। অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে মিটারে আছে, যদি সেন্টিমিটার থাকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিবেন। ঠিক আছে, এখন আপনি বলবেন যে ভাইয়া কি করে বুঝবো যে এটা আমি হচ্ছে মিটারে রাখবো নাকি সেন্টিমিটারে রাখবো? দেখেন, আপনি কেজি, ওই তো একক। আপনি কেজির দিকে দেখবেন, কেজি এসআই একক না? তাহলে জি ভাইয়া। দূরত্বের এসআই একক কি? মিটার। যখন আপনি একটা সূত্রে যা ইনপুট দিচ্ছেন তাই ইনপুট দিবেন, অন্যান্য কিছু ইনপুট দিবেন না। এটা আমাদের, যদি কেউ হিন্দু থাকে তাহলে সরি কিছু মনে করবে না, হিন্দুরা কি করে জানো? আরে আল্লাহ, আমি তো ভুলে গেলাম উদাহরণটা কি দিতে চাইছিলাম, দূর, কি একটা অবস্থা, যাই হোক, পরে মনে পড়লে বলবানে। তাহলে একটা আহ, ও হ্যাঁ, হিন্দুদের বিয়ে হয় কিন্তু ওই যে জাত অনুযায়ী, যে উচ্চ জাতের সাথে উচ্চ জাত, নিম্ন জাতের সাথে নিম্ন জাত, এটা জানো তোমরা? হ্যাঁ, গোত্র জি বিয়ে হয়। ভাইয়া। হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে গোত্র সেম আসতেছে কিনা। তুমি মিটার এসআই গোত্র, কেজি এসআই গোত্র, মানে দুইটারে আমি বিয়ের সাথে দিয়ে একদম মানে খানা খাওয়া দিতে পারবো, একদম মাইরে ঠেরে যাই হোক। কিন্তু যদি একটা থাকতো কেজিতে আর একটা থাকতো সেন্টিমিটারে, এইটা হচ্ছে এসআই, ওকে, কিন্তু এটা কি এসআই? এটা তো এসআই হচ্ছে না, এটা তো এসআই একক হচ্ছে না। তাহলে কি আমি হচ্ছে ওরা বিয়ে দিতে পারবো একসাথে? একসাথে বসালে তো মারামারি ঝগড়াঝড়ি করা শুরু করে দিবে, তাই না? এইভাবে মনে রাখবেন, পড়াটাকে আনন্দ খুশি দিয়ে মনে রাখবেন, তাহলে দেখবেন যে খুব মাথা থাকতেছে। ওকে, ডির মান কত? 3.5। তাহলে ক্যালকুলেশন করলে 960.4। এইবার টর্কের একক, ও আগে দেখে আসছিলাম কি বলেন তো? টর্কের একক কেজি মিটার স্কোয়ার, কি দেখছিলাম বলেন তো? এই কেজি মিটার স্কয়ার, তারপর হচ্ছে সেকেন্ড স্কয়ার। ওটা আমার নিজে ভুলা দেবে না, যাই হোক, ওই যে যেটা দেখছিলাম ওইটা তো ইউজ করা যাবে, অবলিক আপনি নিউটন মিটারও ইউজ করতে পারবেন। ওকে, নিউটন মিটারও ইউজ করতে পারবেন। কারণটা কি? এই কারণটা কি? এই বলের একক কি? দূরত্বের একক কি? মিটার। তাহলে এই দুটো গুণ করেছি, তাহলে নিউটন মিটার হবে না? তাহলে একক নিউটন মিটার। আবার ন্যানোমিটার মনে করেন না যেন এটারে, যে ভাই ন্যানোমিটার, ন্যানোমিটার এন ছোট হাতের হবে, ন্যানোমিটার, বুঝছেন? আমি এইগুলো করতাম, এই নিউটন মিটার না ন্যানোমিটার করতাম, স্যার দিল ঘা একদিন, তারপর থেকে ঠিক হয়ে গেছে। ওকে, সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বালকের টর্কটা পাচ্ছি, বালকের টর্কটা এই যে এইটা, বুঝতে পারছেন সবাই? এইবার জি ভাইয়া। এইবার একটা সিদ্ধান্তে আসি, এই যে মানটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ বলেন তো? নেগেটিভ আসবে না। এই নেগেটিভ বলেছে কেটারে? আমি। কেন? আপনি 960.4 এর আগে দেখেন তো কি প্লাস আছে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা প্লাস,
পজিটিভ। তাহলে আমরা পজিটিভ, তাহলে কখন পজিটিভ বলতাম বলেন তো? যখন এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে ঘড়ির তখন। কাঁটা বিপরীত দিকে ইয়েস, ঘুরবে। এন্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন আমরা বলতেছি বিপরীত দিকে। ওকে, একটা সিদ্ধান্ত দিলাম। ওকে, পরেরটা আবার বালিকার ক্ষেত্রে সেম টু সেম সিস্টেমে। এই যে তাহলে সেম আমরা টাও টু বের করবো, এফ ইন্টু ডি করলাম, এফ এর জায়গায় কি বসাবো, এম জি, তারপরে ডি দিলাম। এম এর মান কত বলেন তো? 28, 30। 9.30। বাইরে হ্যাঁ, গেল। ওকে দাঁড়ান, এখানেই করি। আহ, এখানে 28 দিচ্ছি কেন আমি? ও সরি, এখানে 28 না, এখানে 30 হবে। ওকে, আমার ইসে ভুল গেছে, এখানে 30 হবে। 30 ইন্টু নাইন তাহলে পয়েন্ট এইট আপনি ইন্টু যে বইটা ছাপাতে দিছেন ওখানেও 28 হয়ে গেছে। না না না, আমি এখনো বই ছাপাতে দেইনি, আমি এখনো রিভাইজ দিচ্ছি, বুঝছেন? কিছু কিছু ভুল আছে, কিছু কিছু অ্যাড করতেছি, কিছু কিছু জিনিস কেটে দিচ্ছি, এখনো আমি ওইটা করতেছি। বই ছাপানো দেওয়া তো কোনো ব্যাপার না, বুঝছেন? কারণ এই ছোট ছোট যে ভুলগুলো আছে আমি প্রত্যেকটা ম্যাথ করে করে দেখতেছি। আমার কেবলই হচ্ছে দুইটা অধ্যায় শেষ হয়ে গেছে, আর সেকেন্ড পেপারে দুইটা, আমি দুইটা দুইটা করে আগাচ্ছি, বুঝতে পারছেন? ওটা নিয়ে প্যারা নাই, ওটা আমি বুঝবো না, ওটা নো টেনশন। এবার আপনি গুণ করেন, দেখবেন যে আপনার মাইনাস একটা মান আসতেছে, বুঝছেন? মাইনাস একটা মান আসতেছে। আমি একটু গুণ করে দেখি তো, আমার কেন সন্দেহ হচ্ছে। আর 30 ইন্টু 9.8 ইন্টু 3 ভাগ করলে 929। মাইনাস তো মান আসে না। হ্যাঁ ভাইয়া, সবগুলাই তো পজিটিভ, তাহলে মাইনাস কেন ভাইয়া আসবে? ভাগ করবেন কেন, গুণ করবেন না? আমি তো গুণে করতেছি। আরে গুণ আপনি করলেও তো বলছেন আসবে না। ভাগ করবেন। ওকে ওকে, ওয়েট ওয়েট, 30 ইন্টু 9.8 ইন্টু 3, 882 মাইনাস বালিকার জন্য ভাইয়া 9.8 এর সামনে একটা মাইনাস হবে, কারণ ওই তো উপরের দিকে যাবে, এই যেহেতু নিচের দিকে আসলো। বিষয়টা এইরকম না, বিষয়টা হচ্ছে এরকম, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি দুইজনে একসাথে নিচে আসতে পারবে? ওটাই তো বললাম, না, এই নিচে আসবে তো এই উপরে যাবে। যে কোনো একজন যদি নিচে আসে অটোমেটিক বলবেন যে ও উপরে গেছে, তাহলে বিপরীত, অবশ্যই বিপরীত চিহ্ন। এই জন্য আমি এখানে প্লাস যদি হয় তাহলে প্রথমটা অটোমেটিক, পজিটিভ আসলে পরে দ্বিতীয়টা মানে চোখ অবশ্যই, বন্ধ করে মাইনাস হ্যাঁ দিয়ে হ্যাঁ দিব। ইয়েস, এইটাই। কারণ ওইটাও যদি পজিটিভ চলে আসে তাহলে তো দুইজন নিচের দিকে ক্রিয়া করতেছে, দুইজন নিচের দিকে, তাহলে তো হলো না, তাহলে তো দুইজনই এখানে প্রশ্নই তাহলে ভুল হয়ে যেত, বুঝছেন? প্রশ্নটাই করা হতো না, তাহলে তো দুইজনই ওজন সমান হয়ে যেত, দূরত্বও সমান হয়ে যেত। ওকে, এইবার ঠিক আছে, তাও আপনি একটা সিদ্ধান্ত বলতে পারেন যে কেন হচ্ছে আমি এখানে হচ্ছে সেম সেম হলো না। যে ভাইয়া এর ধরেন এও তো এখানে বসে আছে, এও এখানে বসে আছে, দুইজনই ধরেন বসে আছে, কেউ উপরে যাচ্ছে না কেউ নিচে যাচ্ছে না, এটাও তো হতে পারে, হতে পারে না? যে দুইজনই সমান হ্যাঁ, সমান বসে এটাও আছে। হতে হ্যাঁ পারে। হ্যাঁ হতে পারে, বাট হবে না কেন? কারণটা বলেন তো? এর ওজন ভিন্ন, ওটা এর ওজন ভর ভিন্ন, কম বেশি এর আছে। মধ্যবিত্ত দূরত্ব ভিন্ন, এর মধ্যবিত্ত দূরত্ব ভিন্ন, বুঝছেন? দূরে যদি সেম সেম হতো তাহলে আমি বলতে পারতাম, কিন্তু সেম সেম না, এই জন্য অবশ্যই একটা নামবে একটা উপরে উঠবে। যদি হচ্ছে সবকিছু সেম সেম দেওয়া থাকে, তাহলে হ্যাঁ, কি কোনো ওখান থেকে কোশ্চেন আসবে? না, সেম সেম দেওয়া থাকলে উত্তর তো দেওয়াই আছে, যে ওরা দুইজনই বসে থাকবে, তাহলে তো আর দরকার নাই। ওকে, তারপরেও যদি আপনি যদি কোনোদিন চলে আসে তাহলে কি করবেন? এই সেম ভাবে দুইজনের টর্ক বের করবেন, তাহলে দুইজনের টর্কই প্লাস আসবে, বুঝছেন? ওকে, দেখেন। জি ভাইয়া। ওকে, বালিকার জন্য সৃষ্টি টর্ক আমরা পাইছি এইটা, কারণ এইটা প্লাস পাইছি মানে এইটা আমরা নেগেটিভ পাবোই, মাইনাস ধরে নিছি। ওকে, যেহেতু নেগেটিভ, কেননা বালিকার জন্য বোর্ডটি ক্লকওয়াইজ ঘুরবে। ওকে, ক্লকওয়াইজ ঘুরতেছে। এইবার তোমার বোর্ডের মানে এই টোটাল সিস্টেম, এই যে সিস্টেম, এই টোটালটার টর্ক, ঠিক আছে? মানে তিনটা টর্ক বের করতে হবে, একটা এর, একটা এর, আর টোটালটার একটা, বুঝতে পারছেন? করলাম, তাহলে এবার টোটাল মোট টর্ক কত? টাউ ওয়ান প্লাস টাউ টু। এই যে টাউ ওয়ান প্লাস টাউ টু করলে দেখবা যে এটা পজিটিভ মান আসতেছে। পজিটিভ মান আসার মানে কি? যেহেতু বোর্ডের মোট টর্ক ধনাত্মক, কাজেই বোর্ডটি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন যদি তুমি আমাকে বলো এই অংশটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এন্টি ক্লকওয়াইজ, তাহলে কে উঠবে আর কে নামবে বলো তো? এন্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীত দিকে যদি ঘোরে। হচ্ছে বালিকা উপরে উঠবে, বালক নিচে ইয়েস নামবে। ইয়েস, আমি যদি এন্টি ক্লকওয়াইজ ঘোরে, এন্টি ক্লকওয়াইজ মানে কি? এইভাবে, মানে এইভাবে, এই যে এইভাবে ঘুরতেছে, তাহলে আমি এই যে এই পাশতে এই দিকে যাচ্ছে, এই পাশতে এইদিকে,
বুঝতে পারছো কি যে কোন পাশ থেকে কোন দিকে যাচ্ছে? মানে তুমি যদি একটা বৃত্ত আঁকো, জি ভাইয়া। একটা বৃত্ত আঁকো, ওকে, তুমি যদি একটা বৃত্ত আঁকো, এই আমার না বৃত্ত আঁকা যায় এখানে হয়তো, দাঁড়াও তো, এখানে কি বৃত্ত আঁকার সিস্টেম আছে? আঁকার তো কথা। ও না, এই জায়গায় নিয়ে আসা যাবে না, ওইটা ইসের মধ্যে আছে। অবশ্যই এটা দিয়ে আঁকা যাবে, ট্রাই করি। কেমনে আঁকে এটা? ও দাঁড়াও, হাই রে, এটা তো, দাঁড়াও, ওয়েট, এটা সরিয়ে আসি, এটা দিয়ে কেমনে আঁকে ভাই? ওকে, এবার নিয়ে কিছু একটা তো হয়েছে, তাই না? ওকে, হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছ? মানে আমার জি ভাইয়া। এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে। মানে এইটা ধরো যদি ঘড়ি হয়, এটা যদি ঘড়ি হয়, তাহলে আমার কি হচ্ছে, এই পাশ থেকে এই পাশে ঘুরতেছে, এই পাশ থেকে এই পাশে। তাহলে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কি হলে কি হবে? এই বেটা নিচের দিকে যাবে আর এই বেটি উপরের দিকে যাবে, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এইবার বুঝতেছো যে কেন এর ওজন কম হওয়া সত্ত্বেও ও নিচে নামে? তোমার প্রশ্ন এইভাবে বলতে পারতো যে বালকের ওজন কম হওয়া সত্ত্বেও সে কি হচ্ছে নিচে নামবে নাকি উপরে উঠবে, এরকম, বুঝছো? এরকমও করতে পারতো। এটা কাটবো কি করে? হায় আল্লাহ, এটা আমি জ্বালাতেও পারি না, যাই হোক সমস্যা নেই, আমরা নিচে দিয়ে যাই। এটা কি প্রত্যেক, হায় আল্লাহ, Wait, এমনিতে ঘড়ি সচরাচর কোন দিকে ঘুরে? আর হচ্ছে ঘড়ি ঘোলে হচ্ছে ক্লকওয়াইজ। ও আচ্ছা, পজিটিভ দিকে। বাম থেকে ডানে। না রে, এই কাটবো কি করে? ও কাটছে। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন বলে ছিল, ফেলেন। ক্লাস শেষে বলবো নি, তখন ওই যে ডিসকাশন ওখানে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আমরা ওই টপিকটা শেষ। এইবার ঘাত বল আর বলের ঘাত, ওকে, ঘাত বল আর বলের ঘাত, দুইটা কথা কি শুনে আসছেন কখনো? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ শুনে আসছেন। শুনছি। ওই জিনিসটাই এখানে বলেছি যে ঘাত বল কি জিনিস, এটি একটি বল, আর বলের ঘাত কি জিনিস, এটি একটি বলের ধর্ম, ওকে, এটি একটি বলের ধর্ম। এখন ঘাত বল কি জিনিস? ঘাত বল হচ্ছে মানে হচ্ছে অনেক বেশি মান, অনেক বেশি মান, অনেক বেশি, ধরো 1000 বা 10,000 নিউটন, ওকে, 10,000 নিউটন, আর ক্রিয়াকাল অনেক কম। আর এই 10,000 নিউটন ক্রিয়া করেছে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে ক্রিয়া করছে। মানে এত পরিমাণ বল এত অল্প সময়ে ক্রিয়া করছে, ঠিক আছে, এইটা হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত কি? বলের মান, যে বলের মান, এই যে এইটা বলের মান এবং বলের ক্রিয়াকাল, এইটারে গুণ করব, সেইটা পাবো আমি বলের ঘাত। মানে আমি যদি 1000 ইন্টু 10,000, সরি 10,000 ইন্টু 1 করি, তাহলে কত আসবে? 10,000। 10,000, এই যে জিনিসটা বের করলাম, এটা হচ্ছে বলের ঘাত, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, দুইটার মাত্রা দেখেন, এই অবশ্যই খেয়াল রাখবেন আমি কেন পাশাপাশি দিছি, কারণ এই জায়গা থেকে যদি এমসিকিউ আসে, যদি মাত্রা সমীকরণ থেকে, এই রকম জিনিস থেকে আসে যেখানে আপনার কনফিউশন হবে, বুঝতে পারছেন? কনফিউশন হবে। দেখেন, এখানে 2 ব্যবহার করছি আর এখানে 1 ব্যবহার করছি, আর এখানে সেকেন্ড নাই আর এখানে সেকেন্ড আছে, তফাৎটা হচ্ছে এই। ওকে, ঠিক আছে, বলেন তো এখানে কেন সেকেন্ড নাই? এটা হচ্ছে একটা বল, আর ইয়েস, ওখানে হচ্ছে বলের বলের সাথে সময়। জাস্ট বল, বলের বল এফ 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 এর একক কি? এফ এর একক হচ্ছে নিউটন। আর এখানে বলের ঘাত, এখানে বলের মান তো আছে, তার সাথে ক্রিয়াকাল, ক্রিয়াকালটাকে আমি টি, টি মানে হচ্ছে সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমি এই সেকেন্ডটাকে আর এই বলের মানটাকে যদি আমি বলি যে নিউটন, আর এই সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। আর এখানে হাবিজাবি অনেক কিছুই লেখা আছে, আপনারা পড়ে নিয়েন, এখানে বাংলা কিছু কিছু জিনিস লেখা দিয়ে আছে। এগুলা কি মুখস্থ করা লাগবে? অবশ্যই, এখানে শর্ট শর্ট প্রশ্ন দেওয়া আছে, দেখেন ঘাত বল কাকে বলে। এবার আমি সুন্দর একটু বুঝাই দিচ্ছি, তারপরে হচ্ছে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। এই যে ট্রেনের সংঘর্ষ, কামান হতে গোলা ছোড়া, এগুলো আপনারা 3 নাম্বার অধ্যায়ে শিখে আসছেন। আগে এগুলা, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলাই একটু ভিন্ন স্টাইলে লিখে দিচ্ছি। এই ভাকি এখন কামান চিনি নাকি এই এখনো কামান বলবে? চিনি, হ্যাঁ, এটা চিনি চিনি, আমি ইউটিউবে সার্চ করে দেখছি। হ্যাঁ ও চিনি, ও মিষ্টি, ও চিনি, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন আমরা এইটুকু পড়ে নিয়েন, এইটুকু হচ্ছে আপনার ওই উপরের ইসের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্ক। আরেকটা টপিকে চলে আসলাম আমরা।
এই টপিক থেকে গ নাম্বারে আসলেও আসতে পারে। ওকে, এই topic। ভাই এতগুলা পড়া দিবেন? কেন বেশি চলে আসছে নাকি আজকে? হ্যাঁ ভাইয়া, দেন দেন, পড়তে মজা লাগে, না পারলে আরো মজা লাগে। এই অল্প, এই যে এক পেজ টর্ক, শুধু টর্ক পড়াইছি, টর্ক পড়ায় এই যে এক পৃষ্ঠা, এই পৃষ্ঠার পরে এইটা পড়া দিব নাকি অফ করে দিব? ভাইয়া ঘাত বলে যে রিডিং গুলো আছে ওইগুলাই তো মুখস্থ করতে সময় চলে যাবে। ভাইয়া সব এখানে অনেকগুলা সূত্র আছে, দেখেন অনেকগুলাই। ঠিক আছে, আমি এই টপিকটা পড়াই দিই, জাস্ট এই টপিক। বন্দুক সামনের দিন গুলি মারবানি, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে আমরা সমস্যা নাই, দিন অসুবিধা নাই, পড়া যায়। ঠিক আছে, সমস্যা নেই বোন। ওকে, দেখেন এখানে জাস্ট এই সূত্রগুলো মুখস্থ করলেই হচ্ছে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন আপনাকে একটা শর্টকাট আগে বলে দিই। স্থির থাকলে মিউ এস, এটা কিন্তু মিউ বলা হয়, এই যে এরকম দিয়ে এরকম, এটাকে বলা হয় মিউ, ময়ূরশ্রী রস্য, বুঝতে পারছেন? আমি একদিন ম্যাও করে আসছি। আরে না রে, ওটা মিউ মিউ মিউ, ওটা হচ্ছে মিউ। ওকে, তাহলে যখন এস থাকবে তখন আমরা কি মনে করব? বস্তুটা স্থির অবস্থায় আছে, মানে স্থিতি ঘর্ষণ, স্থির ঘর্ষণ। ওকে, বুঝতে পারছেন? আর যখন গতিশীল, গতিশীল বলতে কে। ওকে, তাহলে আমরা বলেন তো এই যে মিউ এস মানে ভাইয়া স্থিতি কে ঘর্ষণ। কেন মানে কে দিয়ে কি বোঝায়? ওই যে কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক আচ্ছা। এনার্জি আছে, তারপর আরো আরো কিছু কিছু আছে। আপনি এক একটা অধ্যায়ে দেখবেন যে এই অধ্যায় এইটা নাই, পরের অধ্যায়তে এইটা পাচ্ছেন, বুঝছেন? ওকে, ঠিক আছে। ওকে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ এস, তাহলে এফ এস ডিভাইডেড বাই আর, এটা সূত্র। ওকে, এফ এস ডিভাইডেড বাই আর। তারপরে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দুইটা সূত্র কিন্তু, যদি আমার থিটার মান দেওয়া থাকে, মানে মধ্যবর্তী যে কোণ এইটা দেওয়া থাকে, থিটার পরিচয় কি? স্থিতি ঘর্ষণ কোণ আর গতীয় ঘর্ষণ কোণ। এস থাকলে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর যদি কে থাকে তাহলে সেটা গতীয় ঘর্ষণ। ওকে, এবার দেখেন এই দুইটা হচ্ছে একই পরিবারের সন্তান। ওকে, আর এই দুইটা হচ্ছে একই পরিবারের সন্তান, আর এইটা হচ্ছে অন্য পরিবারের সন্তান। বুঝতে পারছেন? হ্যালো, দেখেন ভাইয়া ওরা কাজিন লাগে। ও হ্যাঁ ওইটাই। দেখেন স্থিতি ঘর্ষণ, তাহলে মিউ এস, আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাও মিউ এস। যখন আমার কোনটা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এই সূত্র কোনটা কোন সময় ব্যবহার করবে এইটা আপনার, দেখেন আমি একটা শর্টকাট শিখাই দিই। প্রথমত আপনি আপনার খাতায় ডান পাশে বা রাফ করবেন যখন পরীক্ষার হলে, তখন হচ্ছে আপনি এক খাতায় একটা জায়গায় আপনি প্রথম, ধরো আপনার সাপোজ বের করতে বলেছে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এইটা জড়তার ভ্রামক। ঠিক আছে, এখন এই সূত্রটা আপনি আগে লিখবেন, লিখে দেখবেন যে আপনার এই এলিমেন্টগুলো আছে কিনা, ভর আছে কিনা, ব্যাসার্ধ আছে কিনা। যদি থাকে তাহলে তো আপনি নির্ণয় করতে পারতেছেন, যদি না থাকে তাহলে অন্য সূত্রে যেতে হবে। বুঝতে পারছেন? আপনার জড়তা ভ্রামক নির্ণয় সংক্রান্ত যে সূত্রগুলো মনে আছে সবগুলো এরকম পরপর লিখবেন, লিখে দেখবেন যে কোনটার সাথে মিল খাচ্ছে, উদ্দীপকের সাথে মিল খাচ্ছে কোনটা। বুঝতে পারছেন? এইভাবে যদি করেন তাহলে 100% আপনার হচ্ছে কারেক্ট, মানে অ্যান্সারটা কারেক্ট আসবে। যাদের সূত্র ওই যে অনেকে বলে না ভাইয়া কোন সূত্র কোথায় ব্যবহার করবো বুঝে না, তাদের জন্য এটা। ওকে, তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই দুইটা গেল। এবার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে আমি মিউ কে দিলাম, একই সূত্র। দেখেন এখানে যা এখানেও তা, শুধু মিউ এফ কে দিলাম, আর দিলাম, আর আর কি আর 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 হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বল দেওয়া থাকবে আপনার প্রশ্নে উদ্দীপকে, বুঝছেন? উদ্দীপকে দেওয়া থাকবে। এইগুলো সাধারণত এমসিকিউতে আসে, আর যদি গতে চলে আসলে তা আসলো এইরকম, তাছাড়া কিছু না। এবার দেখেন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আরেকটা, ওই যে ট্যান থিটা এস দিয়েছিল, ট্যান থিটা কে, জাস্ট আপনার কে আর এস এর মধ্যে পার্থক্য। আর লাস্টে এসে যদি শুধু বলে যে ঘর্ষণ গুণাঙ্ক কত, সেটা হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করি। কে কাকে কি দ্বারা প্রকাশ করতেছি অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে ট্যান হচ্ছে ল্যামডা, ল্যামডার পরিচয় কি? ঘর্ষণ কোণ, জাস্ট ঘর্ষণ। ল্যামডা নাকি টেনই? এটা ট্যান এ না, এ হচ্ছে এরকম হয়, আর এটা হচ্ছে ট্যান এটা ল্যামডা, ল্যাম্পটা। ল্যামডা। এই যে এখানে দেওয়া আছে ল্যামডা, বুঝছেন? আমি পাশে এইগুলোও দিয়ে দিচ্ছি, কারণ কি বলেন তো? আমি চাইলে কিন্তু এগুলো দিতে পারতাম না, না দিলেও পারতাম। কারণ কি? কারণ হচ্ছে হঠাৎ করে যখন আপনি অনেক দিন ধরে পড়েননি, হঠাৎ করে যখন একটা অধ্যায় রিভিশন দিতে গেছেন, তখন তো আপনার মনে থাকবে না। এটা মানে স্বাভাবিক, তাই না? যদি আপনি ইনস্ট্যান্ট পাশে এইগুলো পেয়ে যান তাহলে আপনার খুব ভালো হবে। এই জন্য আমি যেখানেই সমস্যা হওয়ার কথা সেখানে এইগুলো দিয়ে দিচ্ছি। ওকে, চলেন তাহলে আজকে এই পর্যন্তই রাখবো, নাকি আরো পড়া দিব? যাই হোক, সমস্যা নেই, এই সামনেই শেষ করবানে, যা ডিসিশন নিছি। এই নিয়ে আবার মারামারি করো না তোমরা। ওকে, রকেটের উড্ডয়ন দেখি আমরা কত পেজ আছে। 12 পেজ আছে, 13, 14 পেজ, 15,
15 পেজ মানে হচ্ছে 3 পেজ হচ্ছে শুধু রকেট, তারপরে হচ্ছে লিফট আছে, এই যে লিফটের এইটা মেলা আছে, না ভাইয়া 4 পেজ না, 12 13 14 15। কি জানি ওই রকমই হবে না হয়তো, যাই হোক হয়েছে, অত নিয়ে প্যারা নাই এগুলা। ঠিক আছে, সামনের দিন তাহলে শেষ করব, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভাই আসসালামু আলাইকুম।